স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রেদন আহমেদ। ভোট সামনে রেখে চলছে জোটের কড়া হিসাব। কোন দল কার সঙ্গে জোট করবে, কে কাকে কত আসন ছাড়বে নাকি ছাড়বে না। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত নির্বাচনী জোট ও আসন সমঝোতার হিসাব নিকাশে। পর্দার আড়ালে এ নিয়ে চলছে অবিরাম আলাপ আলোচনা, যোগ বিয়োগের সমীকরণ। বিএনপি ব্যস্ত জোট বাড়ানোর প্রক্রিয়ায়। বেশ কিছু দল বিএনপির সঙ্গে জোট গঠন করতে দলটির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে। অন্যদিকে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীও বসে নেই। দলীয় মোর্চা বাড়াতে রাত দিন কাজ করছেন দলটির নেতারা। বসে নেই এনসিপি ও বামপন্থী দলগুলো। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয় জোট ও ভোটের সমীকরণ। এই আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রযত্নে বাংলাদেশে। ভোটের হিসাব নিকাশ, জোটের হিসাব নিকাশ এখন সব রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে। আমি একটু মাওলানা গাজী আতাউর রহমান আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলি তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনাদের বর্তমানে একটু পরিস্থিতি আপনার মুখ থেকেই জেনে নেই, তারপর আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমার সহ আলোচক আজকের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রুহিন হোসেন প্রিন্স ভাই আছেন, তাকেও ধন্যবাদ, এবং ডিবিসির আজকের অনুষ্ঠানের দর্শক শ্রোতা। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছে, মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এবং বিগত 53 বছর যে রাজনীতি চলেছে, যে প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, এই শুরু থেকে 53 বছর এখানে আসলে দেশটা তো একদিনেই এই অবস্থা চলে যায় না। শুধু 15 বছরই যে সমস্যা হয়েছে তা কিন্তু না, সমস্যা কিন্তু আগে থেকেই শুরু হয়েছে। কোনো একটা সরকার কিন্তু দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই বিগত দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই জন্যই তো বারবার আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থান একটা অভূতপূর্ব অভ্যুত্থান হয়েছে। তো এটা হঠাৎ করেই যে এই 15 বছরের পঞ্জীবিত খুব তা না, কিন্তু এটা হয়েছে হলো আমাদের রাষ্ট্রটা সেই 71-এর পরে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা হয়েছিল, সাম্য এবং সামাজিক ন্যায় বিচার এবং মানবিক, জি, তো এই যেই মূল বেসিক যে বিষয়গুলোকে নিয়ে স্বাধীনতা হয়েছিল এটা কেউই আসলে বাস্তবায়ন করে নাই। কোনো সরকারই সে পথে হাঁটে নাই। সবাই আসলে নিজস্ব এজেন্ডা, দলীয় এজেন্ডা নিয়ে আসলে রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে, জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আর সকল সরকারের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, যারা দলীয়করণ করেছে এবং তারা লুটপাট তো সবাই করেছে, তাই না? কম বেশি, কেউ কম করেছে, কেউ কম করেছে, কেউ বেশি করেছে। তো এই জন্য আমরা যেটা চাচ্ছি যে মানুষ নতুন বাংলাদেশ দেখতে চায়, নতুন রাজনীতি চায়, নতুন সুশাসন চায়, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়। এই জন্য আমরা চাচ্ছি যে বিগত দিনে যারা ক্ষমতায় গিয়েছিল এর বাইরে মানুষ চাচ্ছে একটা নতুন শক্তিকে ক্ষমতায় নিতে। এই প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করছি। মানে এই প্রত্যাশা পূরণের জন্য আপনারা কাজ করছেন। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসলে কেন বেছে নিবে? আপনারা কোনো জোট গঠন কিংবা আপনারা কি মনে করছেন যে আপনাদের এই আসন প্রক্রিয়াটা কিভাবে হবে? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে ইসলামী আন্দোলন কেন বেছে নিবে। আমরা রাজনৈতিকভাবে আমরা আমাদের সক্ষমতা কতটুকু, আমাদের দলের জনসমর্থন কতটুকু, এ ব্যাপারে আমরা ওয়াকিফাল। আমরা এককভাবেই যে আগামীতে সরকার গঠন করতে পারবো এটা আমরা বলছি না, বরং আমরা এটা রিয়েলাইজেশন করেই আমরা কিন্তু চাচ্ছি যে যারাই এখানে আদর্শিক রাজনীতি করছে, রাজনীতি গুণগত পরিবর্তনের জন্যে যারা কাজ করছে, এর মধ্যে হলো ইসলামপন্থী দলগুলো, সংগঠনগুলো, যাদের মধ্যে আসলে দুর্নীতির প্রবণতা কম। ইসলামপন্থী দলগুলো কি সংঘবদ্ধ? আপনার কি এমন মনে হয়? আমি সেটাই বলছি। আচ্ছা, যদি সংঘবদ্ধ না সেই অর্থে, কিন্তু যেহেতু আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করছি, আমাদের মূল উদ্দেশ্যটা এক, আমরা ইসলামের সুমহান আদর্শের আলোকে আমরা সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, এখানে সুশাসন চাই, আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই। এই বেসিক জায়গায় কিন্তু আমাদের মধ্যে ঐক্য আছে। তো সে কারণে আমরা চাচ্ছি যে এই
ইসলামপন্থী শক্তিগুলো কাছাকাছি এসে যদি আমরা একটা নির্বাচনী একটা সমঝোতা সমন্বয় করতে পারি, তাহলে জনগণের মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি হবে, জনগণ ঐক্যবদ্ধ হবে এবং জনপ্রত্যাশা সেটা চাচ্ছে। এই জন্যেই আমরা আসলে কাছাকাছি আসার চেষ্টা করছি। এই জন্য কাজ করছেন। আমার স্পেসিফিক দু একটা কোশ্চেন রয়েছে, আমি একটু রুহিন হোসেন প্রিন্স তার কাছ থেকে ফিরে আসতে চাই। আমি একটু আপনাদের এই যে বাম গণতান্ত্রিক জোটের কি অবস্থা নির্বাচন ঘিরে সেই বিষয়ে জানতে চাই, তারপর আমার দু একটি প্রশ্ন রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে, আতউর ভাইকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা। আমি সরাসরি নির্বাচনের আলোচনায় যাই, কারণ আপনার এজেন্ডা যেহেতু আজকে। প্রথমে খালি ভূমিকা বেশি দরকার নাই, তবু একটু বলতে হয় যে আমরা যে পর্বে এখন আছি, এই পর্ব তো একদিনে হয় নাই, এটা তো ঠিক। এটা ঠিক যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, যার পরে বারবার বড় বড় আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রাম, গণ অভ্যুত্থান 90 করতে হয়েছে, 24 করতে হয়েছে। তো এইবারও আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ধরেন এইবারে তো ছিল সব দল মত নির্বিশেষে। তো এখন এক এক দলের তো রাজনীতি এক এক রকম, সে দেশকে ক্ষমতায় গেলে এক একভাবে তার আদর্শে, তার বিবেচনায় রাষ্ট্রটাকে সাজাতে চাইবে, যার যার বিবেচনায় সেইটা আছে। কিন্তু ওই পথে হাঁটতেই তো আমরা পারছি না ভালোভাবে। তাহলে হাঁটতে গেলে পথটা কি? পথটা হচ্ছে আমাদের সংবিধানও পরিষ্কার বলা আছে এবং সেটাই পৃথিবীতে মূল পথ, সেটা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরাই ক্ষমতা পরিচালনা করবে। এটাই নিঃসন্দেহে। সেই পরিচালনা যদি জনস্বার্থ বিরোধী হয় তখন তো আবার অন্য বিষয়, আমি সে আলোচনায় যাচ্ছি না। তাহলে এখন আমরা এইবারে যে পর্বে এখন বাংলাদেশে আছি, আমরা একটা নির্বাচনী পর্বে প্রবেশ করে গেছি অলরেডি, কারণ আমাদের হাতে কম সময়। ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হলে অ্যাকচুয়ালি 3 মাস সময় আছে। এবং যদি বলেন অতীতের ইতিহাসে এই 4 মাসের মধ্যে নির্বাচনে একটা রমরমা পজিশন হওয়ার কথা, সেটা এখনো যায়নি। তাহলে এই নির্বাচনে যাত্রায় যাওয়ার জন্যে বিভিন্ন দল বিভিন্ন চেষ্টা করবে। তা সেক্ষেত্রে আমাদের বাম গণতান্ত্রিক জোটের পজিশন পরিষ্কার এবং আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জিনিসটা পরিষ্কার। সে পরিষ্কারটা কি? একটা হচ্ছে দ্রুত গণতন্ত্রের পথে হাঁটার জন্য এই যে নির্বাচন, সেই নির্বাচনের যাত্রায় আমরা অংশ নেব এবং আমাদের প্রধান বক্তব্য যেটা হবে গণতন্ত্র সমুন্নত রাখা এবং জনগণের স্বার্থের জন্য ব্যবস্থা বদলের সংগ্রামটা করতে হবে, প্রধান বিষয় সেটা। যাই হোক, সেইটাকে ধরে আমরা এবারের নির্বাচনে আমরা আমাদের দল শুধু না, দলের বাইরে যে বাম গণতান্ত্রিক জোট বললেন, যাদেরকে দীর্ঘদিন আমরা করছি, আমাদের যে রাজনৈতিক জোট তার বাইরেও আমাদের দেশে বিভিন্ন যে বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক অন্যান্য যে শক্তিবর্গ আছে, শাসক গোষ্ঠীর দলগুলোর বাইরে যদি আমরা বলি, তাদেরকে নিয়ে আমরা একটা নির্বাচনী আমরা মোর্চা গড়ে তোলার নির্বাচনী মোর্চা। আচ্ছা, এটা অক্টোবরের মধ্যে? হ্যাঁ, নির্বাচনী মোর্চা। অক্টোবরের মধ্যে হওয়ার কি কথা ছিল? অক্টোবরের মধ্যে আমরা আলাপ আলোচনা চলছে। যেমন আমি আপনাকে বলি, যেমন ধরুন আজকেই আমাদের পার্টির 3 দিনের কেন্দ্রীয় কমিটির সভা শেষ করলাম। সেখান থেকে আমরা মোটামুটি, আমি আজকে এখনো পর্যন্ত অফিসিয়াল বলছি না, আনঅফিসিয়ালিও আমাদের সম্ভাব্য প্রার্থীর একটা খসড়া আমরা করেছি। কিছুদিনের মধ্যে ধরেন চূড়ান্ত হবে। আমরা যে বাম গণতান্ত্রিক জোট আমাদের আছে, এটা এই মাসের মধ্যে আমরা তালিকাগুলো আমরা আশা করি করতে পারবো, হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহে জায়গাগুলো পাবো। কিন্তু যেহেতু কমিউনিস্ট পার্টি আর বাম গণতান্ত্রিক জোট শুধু নয়, এর বাইরে আলো দল আছে। যেমন ধরুন আমরা এই যে যখন যুগপৎধারা আন্দোলন করি, বাংলাদেশ জাসদ আছে, ফ্যাসিবাদ বিরোধী বাম জোট আছে, এর বাইরে আরো বাম জোট শক্তি আছে। আপনারা কি বাম জোট এবং প্রগতিশীল যারা রাজনীতি করে তাদেরকে নিয়ে জোট করতে চাচ্ছেন? এটাই, এবং এইটা করে এর বাইরে চেষ্টা করব 300 আসনে যাতে করে আমরা আমাদের প্রার্থীটা দিতে পারি, যাতে জনগণ তার কাছে বিকল্প, যে প্রগতিশীল বিকল্প শক্তি সমাবেশ দেখতে পারে, যে যারা নীতিনিষ্ঠ রাজনীতিরও ধারক বাহক এবং ব্যবস্থা বদল করতে পারে। আমরা জনগণের কাছে তখন আমরা নির্বাচনী ইস্তেহার নিয়ে যেটা যাব, যে নির্বাচনী ইস্তেহার একটা অংশ তো আমরা এই যে ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্যে আমাদের যতটুকু ঐক্যমত সেটা অলরেডি জাতির সামনে আমরা প্রকাশ করেছি, সেইগুলো ইস্তেহারে আমাদের থাকবে এবং অন্যান্য বিষয়গুলো নিয়েই আমরা বাম গণতান্ত্রিক জোট সহ বাম প্রগতিশীলদের নিয়ে আলাদা বৃহত্তর বলয় বলি, মোর্চা বলি, যাই বলি না কেন, নামটা আমাদের কাছে প্রধান না, সেই শক্তিকে নিয়েই আমরা এই নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হব। জি, আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। তার আগে আমি একটু গাজী আতাউর রহমান আপনার কাছে আবারও আসতে চাই। আপনি বলছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুশাসন নিয়ে কাজ করতে চায়, ইসলাম নিয়ে কাজ করতে চায়। আমি মানে আপনাদের কোনো জোটের বিষয়ে কি আলোচনা হয়েছে? জামায়াত ইসলামীর সাথে আপনারা জোট করবেন কিংবা অন্যান্য ইসলামী দলগুলো একসাথে হয়ে নির্বাচনে লড়বেন, এমন কোনো পরিকল্পনা আছে? না, আমি শুরুতে কিন্তু একটা বিষয় বলেছিলাম যে আমরা চাচ্ছি যে ইসলামপন্থী ভোটগুলো যাতে বিভক্ত না হয়। এই জন্যে আমাদের
চিন্তা আছে, আলোচনা আছে, পরিকল্পনাও আছে যে এই সংগঠনগুলো যারা আমাদের আদর্শিকভাবে কাছাকাছি তারা সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব, আসন সমঝোতা আসন সমন্বয়ের ভিত্তিতে। তো সেটা হয়তো জোট হবে না, কিন্তু একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি। আচ্ছা, জোট হবে না কিন্তু বোঝাপড়ার মধ্য দিয়ে নির্বাচনে যেতে যাচ্ছে, মানে এটা কেমন হয়ে গেল না? মানে জোট না হলে কোন আসনে আসলে কে যাচ্ছে, মানে যে সমীকরণটা থাকে সেই সমীকরণটা কি মেলানো সম্ভব হবে? না, এটা আশা করি সমস্যা হবে না, কারণ আমাদের যেই পলিসি সেটা হলো যে প্রত্যেকটা আসনে যাতে ইসলামপন্থীদের একজন ক্যান্ডিডেট থাকে। জামায়াত ইসলাম যদি 300-তে মানে 300 আসনে যদি 300 আসনেই তাদের প্রার্থী দেয়, তাহলে হচ্ছে অন্যান্য না, সেখানে এখন পর্যন্ত একটা কথার কথা বললাম, এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদের প্রার্থী আসলে কোন আসনে দিবেন, মানে আপনারা কি স্বতন্ত্রভাবে? এটা তো সমন্বয় হবে। হ্যাঁ, যেমন 300 আসনে তো যদি আমাদের মধ্যে সমন্বয় সমঝোতা হয়, তো কেউ তো আর 300 আসন দিবে না, কেউ হয়তো 150 আসন দিবে, কেউ 100 দিবে, কেউ 50 দিবে, কেউ হয়তো 20টা দিবে। এইভাবে আমরা আসন সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব। আসন সমঝোতার ভিত্তিতে? এই সমঝোতাটা আসলে কাদের সাথে হবে, মানে অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে? ইসলামী দলগুলোর সাথেও হবে, এছাড়াও আরও যে সমস্ত ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল তাদের সাথেও হতে পারে। এটা হতে পারে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল না, ক্ষমতার বাইরে যারা ছিল, এদের মধ্য থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল সক্রিয়, এদের মধ্যে হতে পারে। জি, আমি আবারও আপনার কাছে আসবো। রুহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছে আসতে চাই। নির্বাচনে তো আপনারা আসছেন, সেটা নিয়ে তো সন্দেহ নাই, মানে আপনাদের একটা বড় মোর্চা হবে বাম এবং প্রগতিশীল সংগঠনগুলোর সাথে, সেটা নিয়ে আপনারা নির্বাচন করবেন। আমি একটু জুলাই সনদ নিয়ে যদি কথা বলতে চাই, যে আপনারা তো জুলাই সনদে মানে এখন পর্যন্ত স্বাক্ষর করেননি, এটা নিয়ে কি নির্বাচনে কোনো রকম প্রভাব পড়বে, আপনার কি মনে হয়? না, আমার মনে হয় কোনো প্রভাব পড়বে না। কারণটা হচ্ছে কি, দেখেন, জুলাই সনদের আলোচনা তো দীর্ঘদিন ধরে হলো, এবং যদি বলেন এর 3টা পার্ট আছে। একটা আছে তার ভূমিকা, একটা আছে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করেছি এবং ঐক্যমত্য হয়েছি বা নোট অফ ডিসেন্ট বা ঘোরতর দ্বিমত করেছি, আরেকটা আছে অঙ্গীকারের পথ। তাহলে যদি বলেন জনগণের সামনে কোন পথ যাই করি না কেন, আমি মুখবন্ধ বা অঙ্গীকার নামার জায়গা যেটা করি, সেটা হচ্ছে যে পয়েন্টে আমরা আলোচনাগুলো করলাম কে কোনটা বাস্তবায়ন করতে চাই। এখন তো বুঝবেন যে আমরা যারা আলোচনা করেছি এক একটা আদর্শের দল, সব পয়েন্টে তো একমত হব না। প্রথমে একমত হব সব পয়েন্টে, চিন্তাটাই ভুল। এটা আমরা ওই মিটিংয়ে বলেছি, যে উনিও ছিলেন আমরাও ছিলাম, স্বাভাবিক, এটা না হলে তো গণতন্ত্র থাকে না। সুতরাং এটা কিন্তু আমরা যেটা করব বলি, ধরেন এই যে সনদের মধ্যে যে জায়গাগুলোকে আমরা সবাই মিলে ঐক্যমত্য হয়েছি, আমি ঐক্যমত্যের পয়েন্ট বলছি। ধরেন আমাদের কিছুটা নোট অফ ডিসেন্ট, কয়েকটা জায়গায় ঘোরতর দ্বিমত আছে। তাহলে যে পয়েন্টগুলোতে আমরা ঐক্যমত্য হয়েছি অলরেডি, প্রচার যে মিডিয়ার কল্যাণে এটা জাতি কিন্তু জানে যে আমরা ঐক্যমত্য কি। তা আমরা যে নির্বাচনে ইস্তেহারে করবো এই ঐক্যমত্যের কথাগুলো তো থাকবেই। এর বাইরে ধরুন নোট অফ ডিসেন্ট বা ঘোরতর দ্বিমত যা ছিল সেই জায়গাগুলো হয়তো আমরা অ্যাড্রেস করবো না, আমরা আমাদের পয়েন্টগুলো অ্যাড্রেস করবো, ক্ষমতায় গেলে আমরা কি করতে পারি। এর বাইরে আরও, কারণ ওইটাই তো সব না, এর বাইরে তো নির্বাচনী অঙ্গীকার আরও থাকে, এটা অঙ্গীকার করবো। কারণ আমরা যে সনদই করি না কেন, এটা বাস্তবায়ন বা এইটা কি বলবো, যে এইটা যে নিশ্চিত করবে কারা, জনগণ, মনে রাখতে হবে। তাহলে নির্বাচনে আমরা যদি ঠিক এই পদ্ধতিতেই তো জনগণের কাছে যাব, তাহলে তো এইটা তো প্রভাব পড়ার কোনো কারণ নাই। কারণ জনগণের সামনে বরঞ্চ বাঁচার একটা সুযোগ থাকবে যে সে কোনটা তাকে পছন্দ করে। এই যে সনদের আলোচনায় বরঞ্চ একটু আমার বিবেচনায় অনেক অগ্রগতি আছে। তার মধ্যে একটা অগ্রগতি, ধরেন অন্ততপক্ষে মিডিয়ার কারণে হয়তো কোনো একটা পয়েন্টে আমি যে পয়েন্টে একমত হলাম সবার সাথে, সেটাও বুঝতে পেরেছে। দ্বিমত কী কারণে করলাম আশা করি বুঝতে পেরেছে, বা নির্বাচনী মাঠে গেলে আমাদেরকে যখন জিজ্ঞেস করবো আমরা বলবো এই কারণে এই পয়েন্ট আমাদের সাথে, ওনাদের এই পয়েন্টে দ্বিমত, এই পয়েন্টে ঐক্যমত আছে অমুকের সাথে। সুতরাং মানুষের সামনে চয়েসের সুযোগ থাকবে। বরঞ্চ আমি মনে করি আমাদের নির্বাচনে, যে কারণে আমি ওর সাথে খালি এই শব্দটা যুক্ত করি, যে জনগণের যে চয়েসের কথা বারবার বলছি, বরঞ্চ প্রচারের সম সুযোগটা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু জনগণ যথাযথভাবে সে ঠিক মতো জেনে বুঝে তার বুদ্ধি বিবেচনা অনুযায়ী সিলটা দিতে পারবে। সেই জায়গায় আমরা যাওয়ার কাজটাই করতে চাই, সেই জায়গায় যাওয়ার কাজটা আপনারা করতে যাচ্ছেন। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট, এছাড়া জোটের বিষয়ে তো কথা বলবোই। আপনাদের দুজনের সাথে একটা বিরতিতে আমাদের যেতে হবে। প্রযত্নে বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে।
আমাদের আজকের আলোচনার বিষয় জোট ও ভোটের সমীকরণ। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশের দুজনকেই আপনাদের। আমি একটু গাজী আতাউর রহমান আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। আমি একটু আপনার সাথে স্পষ্ট হতে চাই বিষয়টি। যেমন রুহিন হোসেন প্রিন্স বললেন যে যত বাম সংগঠন রয়েছে, বাম প্রগতিশীল ভাবনার যত সংগঠন রয়েছে, সবাইকে নিয়ে একটা জোট করে আসুন, ভাগাভাগি করে যেভাবেই হোক তারা একসঙ্গে লড়বে। মানে আপনাদের ইসলামী দলগুলো কি এভাবে কোনো চিন্তা করছে যে সবাই একসাথে হয়ে একজোট হয়ে লড়বেন? সেই ক্ষেত্রে যদি আসন ভাগ করতে হয়, ছাড় দিতে হয়, সেই পথে আপনারা হাঁটবেন? একটু স্পষ্ট হতে চাই। না, তা তো অবশ্যই, ছাড় তো দিতেই হবে। প্রত্যেকটা দলকেই তার নিজস্ব অবস্থান থেকে সরে গিয়ে যখন নাকি গ্রেটার কোনো চিন্তা বা ইন্টারেস্টে যখন কাজ করার প্রয়োজন হয়, তখন সবাইকেই তার নিজস্ব অবস্থান থেকে একটু ছাড় দিতে হয়। কাউকে একটু বেশি ছাড় দিতে হয় এবং কাউকে হয়তো একটু কম ছাড় দিতে হয়। ছাড় তো দিতেই হবে। তো আরেকটা, প্রিন্স ভাইদের বাম সংগঠনগুলো হয়তো কোন কাঠামোতে তারা ঐক্যবদ্ধ হবে এটা তো এখনও ক্লিয়ার না। তো আমরাও কিন্তু পারস্পরিক যোগাযোগ, আলোচনা এবং আমরা বোঝাপড়ার মধ্যে আছি। এখন সেটা কিভাবে জনগণের সামনে আমরা সেটাকে প্লেস করব, সেই কাঠামোটা আমরা এখনো ঠিক করি নাই। তবে আমরা খুব একটু ফ্লেক্সিবল করতে চাই। কারণ হলো আমরা এমন কিছু চাই না যে বেশি কাছাকাছি আসতে গিয়ে আবার যাতে বেশি দূরত্ব তৈরি না হয়। জামায়াত ইসলামীও কি ক্ষেত্রে ফ্লেক্সিবল? মানে হ্যাঁ, তারাও ফ্লেক্সিবল। আমরা এমন কিছু চাই না যে বেশি টাইট করতে গিয়ে আবার দূরত্ব ছিঁড়ে যায়, এটা আমরা চাই না। আমরা চাচ্ছি যে যাতে নাকি স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ, পাবলিক পারসেপশন যেটা আছে, সাধারণ মানুষের যে পারসেপশন আছে যে ইসলামপন্থী শক্তিগুলো ঐক্যবদ্ধ এক হয়ে আসুক। মানুষ কোন সংগঠনে কি আদর্শ, কার সাথে কার মত পার্থক্য কি, এত কিছু কিন্তু সাধারণ মানুষ বুঝে না। তো ভোটের রাজনীতিতে তো সাধারণ মানুষের পারসেপশনটা হলো একটা বড় বিষয়। এটাকে আমরা রিয়ালাইজ করেই আমরা চাচ্ছি কাছাকাছি আসার জন্য। তো এবং সেটা হয়তো জোটবদ্ধ হবে না, তবে একটা নির্বাচনী অ্যালায়েন্স হবে। আরেকটি বিষয় আসতে চাই আপনার কাছে। তার আগে আমি একটু রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই। জুলাই সনদ নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। আমি একটু সংক্ষেপে জানতে চাই, জুলাই সনদ নিয়ে আপনাদের অবজারভেশন আছে, আপনাদের ওরকম কোনো আপত্তি নাই, নোট অফ ডিসেন্টও আছে, কিন্তু বিএনপিরও তো নোট অফ ডিসেন্ট আছে, তারা তো মানে স্বাক্ষর করেছে, আপনারা তো স্বাক্ষর করলেন না। না, আমাদের নোট অফ ডিসেন্টের বাইরেও যেমন নোট অফ ডিসেন্ট আছে, আমাদের কয়েকটা পয়েন্টে ঘোরতর দ্বিমত আছে, যেটা শুধু নোট অফ ডিসেন্টে কভার করে না আর কি। নোট অফ ডিসেন্ট হলো যে আমি ঠিক আছে মানে আমি এটা মনে নেই, তারপরেও আমরা মেজরিটি এটা মনে করি, কিন্তু আমরা ঘোরতর আপত্তি আছে এবং তিনটা দিকে আছে আসলে। সবটা আলোচনা আসে না তো। ধরেন যেমন পটভূমি যেভাবে লেখা হয়েছে সবটার সাথে আমরা একমত না। তো এখন আমি স্বাক্ষর করা মানেই তো একমত হয়ে যাই, ওইখানে তো নোট অফ ডিসেন্ট দিয়ে 10-12টা লিখতে পারি না। আর এই যে 84টা আলোচনা হয়েছে তার অধিকাংশটাই আমরা একমত, কিন্তু যে বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ঘোরতর একমত আমরা তো এটা করতে পারি না স্বাক্ষর। আর আবার ধরুন অঙ্গীকারের জায়গা এমনভাবে লেখা হয়েছে যে আমরা সবাই ঐক্যমত্য হয়ে ইহা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করব। মানে এই ধরনের কতগুলো শব্দ চয়ন যেটা আমরা মনে করি যথাযথ না। এবং কারণ আমরা মনে করি যে যা আমি স্বাক্ষর করব এটা তো একটা অঙ্গীকার, এই অঙ্গীকারে আমাদের 1% এদিক ওদিক হবে না। যার জন্য আমি ওই যে শুরুতেও বললাম যে অলরেডি এই আলোচনার মধ্য দিয়ে যেসব পয়েন্ট ঐক্যমত্য হয়েছে এটা জাতির সামনে আমাদের অঙ্গীকার হয়ে গেছে, কারণ সেই অঙ্গীকারকে আমরা রক্ষা করে চলবো। আর যেটা দ্বিমত আছে আমরা আশা করব যে এই ঘোরতর দ্বিমতগুলো যারা ক্ষমতায় যাবে বা আমরাও যদি যাই, তা সেইগুলো বাস্তবায়নের জায়গায় তারা যাবে না। অন্য পলিটিক্যাল পার্টি গেলে আমরা সেটা আকাঙ্ক্ষা করব, বা যদি তারা দেখা গেল এইগুলো বাস্তবায়ন করতে চায়, আমরা রাজনৈতিকভাবে যা করার মানে আলোচনা করার সেই কাজটা করব। কারণ এইটা নিয়ে খুব সংকটের জায়গা আমি দেখি না। মানে আমি নির্বাচনের জায়গা ওভাবে দেখছি, আমি নির্বাচন কেন্দ্রিক এটাকে ধরে সংকট দেখি না। এইটাকে আরো স্বচ্ছ হতে পারতো, কিন্তু যেহেতু এখন সময় নাই আর এখন এইটা আবার করতে গেলে অন্য জটিলতা হবে, সুতরাং আমি মনে করি যে যতটুকু আছে, কারণ এই সনদ মানে তো অঙ্গীকার নামা, তাই তো? এই অঙ্গীকার নামা তো আমি আবার ওই পুরোনো কথা রিপিট করতে, আমি তো জনগণের কাছে করব। জনগণের ম্যান্ডেট পাইলে তারপরে না করতে পারবো, এবং জনগণের ম্যান্ডেট এর বাইরেও তো জনগণ দিতে পারে, আরো তো থাকবে। এইগুলো আইনগত দিক, জনগণের ম্যান্ডেটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গাজী আতাউর রহমান, আপনার কাছে আবারও আমি একটু ফিরতে চাই। ইসলামী দলগুলোর মধ্যে আমি যদি বলি, আমি হেফাজতে ইসলামের কথাই যদি বলি, জামায়াতের সাথে তাদের একটা আদর্শিক দ্বন্দ্ব আছে, তারা হচ্ছে এক হতে পারে না এই আদর্শগত কারণে। আপনার কি মনে হয় যে বিভিন্ন ইসলামী দলগুলোর মধ্যে এই আদর্শিক বিষয়টা খুব ভালোভাবে লক্ষণীয়?
না আসলে আপনি হেফাজত প্রসঙ্গ যেহেতু নিয়ে এসেছেন, হেফাজতের বড় একটা আন্দোলন ছিল 2013 সালে, তাই না? 2013 সালে যখন শাহবাগে না শাহবাগে ওই একটা মঞ্চ করা হয়েছিল, গণজাগরণ মঞ্চ, তো সেটার বিকল্প আবার ওটাকে করার জন্য, কন্ডেম করার জন্য আবার আরেকটা শাপলা চত্বরে কিন্তু বড় ধরনের একটা হয়েছিল, এবং সেখানে কিছু অপকর্ম হয়েছিল শাহবাগে, যে কিছু ধর্মবিরোধী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু ব্লগাররা সেখানে কটূক্তি করেছিল, তারা আবার ওখানে নেতৃত্বে ছিল, যে কারণে আসলে মানুষের মধ্যে একটা মানে এটা নিয়ে একটা বড় ধরনের একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আমি এই ঘটনাটা এই জন্য আনলাম, আপনার জামাত এবং হেফাজতকে নিয়ে আসছেন, তো তখন এই 13 সালের যেই বড় সমাবেশটা হয়েছিল, একটা দুইটা ঘটনা হয়েছে 13 সালে শাপলায়, একটা সমাবেশ হয়েছিল, তারপরে আবার এখানে ঢাকা ঘেরাও করে আবার এখানে অবস্থান নিয়েছিল। ওই সমাবেশে কিন্তু সেই হেফাজতের প্রোগ্রামের সেই সমাবেশের মঞ্চে জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, শুধু আমরা ছিলাম না, আমরা ওই সমাবেশে ছিলাম, কিন্তু আমাদেরকে যে কোনো কারণে হোক ওই হেফাজতের নেতৃবৃন্দ মঞ্চে আমাদেরকে অ্যালাউ করে নাই, কিন্তু জামাতকে কিন্তু অ্যালাউ করছে। তাইলে দেখেন এখানে, তাহলে হেফাজতের শুরুতে কিন্তু জামাতের সাথে তাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা বলবো একটা ভালো একটা সম্পর্ক ছিল। তো দেখা গেল সবগুলো প্রোগ্রামেই কিন্তু জামাতের সহযোগিতা ছিল, এবং তাদের নেতৃবৃন্দও সেখানে অংশ নিয়েছিল, তারা সেখানে সসম্মানে বরিত হয়েছে। তো এই জন্যে আসলে পরবর্তীতে এখন দেখা যায় আবার আমরা একটা দূরত্ব যেটা দেখছি, তো এটা তাহলে বিভিন্ন সময়ের ব্যবধানে শত্রু মিত্র বা কি বলে এটাকে পক্ষ বিপক্ষ, এটা হয়ে যায়, এটা তো হতেই পারে, মূল আদর্শিক জায়গাটা সময়ের ব্যবধানে দেখা যায় সম্পর্কেরও বিভিন্ন উন্নতি কিংবা অবনতি এটা হতে পারে। এখন হেফাজতের হয়তো আপনি বলছেন জামাতের সাথে দূরত্ব, দুই দিন করে আবার তারা কাছাকাছি চলে আসতে পারে, যেমন 2013 সালে কাছাকাছি চলে এসেছিল, তাই না? এটা আমার মনে হয় স্থায়ী কোনো বিষয় না। আমি হেফাজতকে একটা উদাহরণ হিসেবে টেনেছি। আমি আসলে আপনার অভিজ্ঞতা সামগ্রিকভাবে জানতে চেয়েছি যে ইসলামী দলগুলোর মানে আদর্শিকগত জায়গাটায় কি তারা এক হতে পেরেছে কখনো? না, আমাদের আদর্শ ইসলাম, আমি বলি আমাদের আদর্শ ইসলাম। ছোটখাটো বিষয়ে সেখানে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্য আছে বিধায়ী তো আমরা আলাদা আলাদা সংগঠন, আর তো সংগঠন তো একটা হতো, তাই না? সেখানে ইসলাম এক একজন এক একভাবে পালন করে। রুহিন হোসেন প্রিন্স ভাই তিনি মুসলমান না, তিনি একভাবে ইসলাম পালন করেন, আমি একভাবে পালন করি, হয়তো আপনি অন্যভাবে পালন করেন। তো এক একজন প্র্যাকটিসের দিক দিয়ে দেখা যায় ভিন্নতা আছে, আবার চিন্তার দিক থেকেও ভিন্নতা আছে। ইসলামের তো বিভিন্ন স্কুল অফ থট আছে, তাই না? তো চিন্তাগতভাবে মতপার্থক্যের কারণেও ব্যবধান তৈরি হয়ে যায়, আবার প্র্যাকটিসের কারণেও ব্যবধান হয়ে যায়। তো এটা স্বাভাবিক, আমাদের ইসলামী সংগঠনগুলোর মধ্যে সবই যে একরকম হবে এটা না। তবে এখন আমাদের এখানে সবাই কিন্তু আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করতে চাই, ইসলামের আলোকে আমরা সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। এখন এক একজন হয়তো এক একভাবে সেটা চায়, কারোর সাথে কারো দ্বিমত সেক্ষেত্রে হয়ে যায়। এই জন্য আমরা মনে করি যে মানুষের চাওয়ার পদ্ধতিটা আসলে ভিন্ন রকম, কিন্তু আপনাদের সব জায়গায় একটা মিল আছে, সেটা হচ্ছে আপনারা ইসলামের প্রতি আসলে সবাই, এবং মানুষও মনে করে যে এই ইসলামী সংগঠনগুলোর কাছাকাছি আসা উচিত, এবং কমপক্ষে ভোটের রাজনীতিতে যাতে আমরা বিভক্ত না থাকি, এইটা মানুষ চায়। জি, রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু আসতে চাই। মানে আমি তো বাম দলগুলোর জোট নিয়ে কথা বলছিলাম, কিংবা আজকের আলোচনার বিষয় হচ্ছে জোট এবং ভোটের যে নির্বাচন সামনে রেখে সেই জোট এবং ভোটের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। একটু অন্যান্য রাজনৈতিক দল নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই, যে বাম জোটগুলো এমন হতে পারে না যে মধ্যমপন্থা কোনো দলের সঙ্গে জোট করতে তারা হচ্ছে আগ্রহী হতে পারে? তো হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা হচ্ছে এনসিপি। তো এমন ভাবনা কি কখনো আসে বাম জোটগুলোর, নাকি সবসময় বাম কেন্দ্রিক প্রগতিশীল দলগুলোই তাদের হচ্ছে জোট করার চিন্তা? না, একটু বলি, এটা বিশেষ করে আমি বলবো যে 96 সাল থেকে আপনি যদি একটু দেখেন, আমি 96-এর ইলেকশন থেকেই কথা বলছি, আমরা আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা কিন্তু রাজনীতিকে দেখি দেন ধর্ম যার যার, আমাদের বিবেচনায় ধর্ম যার যার করবে, কিন্তু রাজনীতির আমাদের বিবেচনায় একটা বড় ব্যাপার হচ্ছে, দেখেন অর্থনীতিটা হচ্ছে ভিত্তি কাঠামো, তার উপরি কাঠামো হচ্ছে রাজনীতি,
এবং রাজনীতি নিয়ে একটা বিখ্যাত কথা আছে যে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত রূপ। এটা আমরা যেভাবে রাজনীতির ছাত্র হিসাবে আগাই, এবং ইকোনমিক পলিসিটা হচ্ছে একটা ব্যাপার, আমরা যে যত কথা বলি। তা সেই জায়গা থেকে আমরা আমাদের 96 সাল থেকে ইলেকট্রাল জায়গাগুলোতে যেভাবে প্র্যাকটিস করি, তাতে আমাদের একটা পলিটিক্স আছে। সেই পলিটিক্স কি, আমরা মনে করি দেশের শাসক শ্রেণীর একটা রাজনীতি আছে। এবং খুব সহজে বললে, যেটা আগে মানুষকে এইভাবে বুঝতো যে একটা আওয়ামী বলয় আর একটা হচ্ছে বিএনপি বলয়, রাইট, এইটা হচ্ছে সাধারণভাবে। আর এর বাইরে যদি ক্ষমতা কেন্দ্রিক বলেন, ক্ষমতায় ছিল আপনি জামাত ইসলাম, অফকোর্স ক্ষমতায় ছিল, এটা মানে যখন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়, বিএনপির সাথে জোট কর, আর একটা হচ্ছে 71 সালে 4টা মন্ত্রিসভা তারা ছিল মুক্তিযুদ্ধের সময়, তার মানে তার ক্ষমতায় তো ছিল, তাদেরকে দেখা হয়েছে আমাদের তারপরে জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ, বিএনপি ছিল। তা আমরা আমাদের দীর্ঘদিনের একটা প্রচেষ্টা এখন আমরা করে যাচ্ছি, এদের বাইরে একটা বলয় গড়ে তোলা, তার ভিত্তি হবে নীতিনিষ্ঠ রাজনীতি এবং ব্যবস্থা বদলের সংগ্রাম। তা সেইটা আমরা কিন্তু 96 সাল থেকে এই প্র্যাকটিস করে আসছি। হ্যাঁ, যদি কখনো থেকে এই প্র্যাকটিস করে আসছেন, এবার আসছি আপনার কথা, আমাদেরকে বিরতিতে যেতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, একটা বিরতির পর ফিরে এসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে দিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জোট ও ভোটের সমীকরণ। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন রুহিন হোসেন প্রিন্স এবং মাওলানা গাজী আতাউর রহমান। রুহিন হোসেন প্রিন্স, আপনার সাথে বিরতির আগে আলোচনা করছিলাম, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা শুধু বামপন্থী মানসিকতার দলগুলোর সাথে কেন জোট করতে চান, কেন মধ্যমপন্থী দলগুলো নয়, এনসিপি কিংবা বিএনপি নয়? আপনি একটু হিস্ট্রি টানছিলেন। না, আমি হিস্ট্রির যে পার্ট বলেছি ওর বাইরে আসি, যে আমরা মনে করি যে তাহলে একটা তো ফান্ডামেন্টাল জায়গা থাকতে হবে ব্যবস্থা বদল। ক্লিয়ার? এই ব্যবস্থা বদলের মধ্যে যদি বলেন দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য পয়েন্টগুলো থাকবে, কিন্তু নীতির প্রশ্নটা একটা বড় বিষয়। তা সেইটা করতে গেলে আমি একটু আগে বলেছি যে বুর্জোয়া দলগুলো বা শাসক গোষ্ঠীর দলগুলোর সাথে আমরা তার বিপরীতেই করতে চাই, সুতরাং ওইটা আমরা করব না। কিন্তু কেউ যদি ধরেন বাম আদর্শ পুরোটা পছন্দ করলো না, কিছু আসা যায় না, কিন্তু ন্যূনতম গণতান্ত্রিকতার জায়গা আছে, অন্তত পক্ষে দুর্নীতি বিরোধী শোষণমুক্তের পজিশন আছে, মানবতাবাদী পজিশন আছে। এইখানে যেমন এখানে উচ্চারিত হলো আমাদের মুক্তিযুদ্ধের যে ইস্তেহার প্রকাশ করে আমরা করলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা ভাই বললেন। তা সেই রকমের জায়গায় যদি আফোল্ড করে, আমরা তাদের সাথে তো করতে আপত্তি নেই, সেটা আমরা করব। কিন্তু ওই যে বলছেন, প্রকৃতপক্ষে দেখবেন এইখানে ওই রকম মধ্যপন্থা যে নীতিনিষ্ঠ অবস্থানে থাকবে, কারণ তার একটা ফান্ডামেন্টাল থাকতে হবে। ওই যে বিভিন্নভাবে যে জোটগুলো আছে তার বাইরে এসে এইখানে থাকবে অনেকে, সেইটা কিন্তু দেখবেন তারা সেটা থাকে না, কারণ অনেকের মাথায় থাকে যে কোনোভাবে নির্বাচিত হব, নীতি আদর্শ থাকে না। এই জন্যে ওই রকম সিদ্ধান্ত পজিশন থেকে এটা যায়। আমরা এবার একটা বড় চেষ্টা করছি, এর বাইরে অনেক যে বিভিন্ন শ্রেণী সংগঠন আছে, ধরুন চা বাগানের শ্রমিকদের সংগঠন আছে, আমরা সেইখান থেকে পারি কিনা, তারাও এখানে হবে, কারণ তাদের কিন্তু সমতার লড়াই তাদের একটা আছে। এইরকম আমাদের আরও ধরেন দলিত জনগোষ্ঠী বলেন বা আমাদের অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের যে লোকজনগুলো আছে, তাদেরাও সহ মিলায় আমরা কিন্তু করার জায়গাটায় যাব, কারণ তাদের টুয়ার্ডস কিন্তু দেখবেন ওই যে প্রগতিশীলতার দিকে, মানে ওই যে একটা সমাজ চাই, সাম্যের সমাজ চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই, আর গণতন্ত্র তার ফান্ডামেন্টাল জায়গাগুলো। সুতরাং অন্যদের সাথে ওই কারণে আমাদের এটা হয় না। আর মূল লক্ষ্য আমরা মনে করি যে আসলেই এই ধরনের একটা নীতিনিষ্ঠ গণতান্ত্রিক প্রগতিশীল লেফটদের উত্থান ছাড়া বাংলাদেশের যে সংকট মোচন, এটা কিন্তু হবে না। এই যে আজকে বলছি না 54 বছর ধরে হয় নাই, দেখবেন যদি আপনি অর্থনৈতিক নীতিমালা পরিবর্তন না করতে পারি, ব্যবস্থা বদল না করতে পারি, আগামী 54 বছর পরেও দেখবেন একই অবস্থা বহাল থাকছে। অবশ্যই দেশের এগুলো তো করবে মানুষকে উদ্দীপ্ত করতে হবে, উদ্দীপ্ত করতে হবে, সচেতন এবং সংগঠিত করতে হবে, এবং সতের কথা বললেন, দুর্নীতিতে জিরো টলারেন্স করতে হবে, এবং আইন কানুন এমনভাবে করতে হবে যাতে করে অনুপার্জিত আয়ের ভোগ করার অধিকার কারোর যাতে না থাকে। রাষ্ট্রই সব দায়িত্ব পালন করে নিয়ে যাবে। তার যদি বলেন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের, তখন আর দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। এইরকম জায়গায় যেতে হবে, ওইটাকেই আমরা তো ব্যবস্থা বদলের কথা বলছি। আচ্ছা, গাজী আতাউর রহমান, আপনার কাছেও আমার একই রকম প্রশ্ন, যে ইসলামী দলগুলো তো মধ্যমপন্থা দলগুলোর সাথে জোট করতে পারে, কিন্তু আমরা কখনো সেটা লক্ষ্য করি না। মানে আপনারা দুই মেরুর দুইজন, একজন ডান একজন বাম, কিন্তু এই যে মধ্যমপন্থা দলগুলোর সাথে আপনাদের নেগোসিয়েশন কেন হয়? এখানে আপনি ইসলামপন্থী দলকে কোন ভাগে ফেলাচ্ছেন? না, আসলে প্রকৃত ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে পড়ে। ইসলামপন্থী দলগুলোই হলো প্রকৃতপক্ষে মধ্যপন্থী দল। কারণ হলো, আচ্ছা,
কারণ হলো পবিত্র কালামে পাকে আল্লাহ বলছেন আমাদেরকে উম্মাতা ওয়াসাতা, মানে তোমরা মধ্যপন্থী জাতি। অতএব আমরাই হলাম মধ্যপন্থা। অনেকে বলে আমরা চরমপন্থী, দক্ষিণপন্থী, ডানপন্থী। না, আমরা মানুষ যেটা বোঝে, না না, মানুষ যেটা বোঝে। আল্লাহ আমাদেরকে যেভাবে পরিচয় দিয়েছেন আমরা সেটা হলো আমরা হইলাম প্রকৃত মধ্যপন্থী। আচ্ছা, নিশ্চয়ই। ঠিক আছে? মানে এটা আপনার ব্যাখ্যা কিংবা হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা হ্যাঁ, হয়তো করলেন, কিন্তু এটা- আমি আসলে বলেছি অতএব অন্যান্য ধর্মের ক্ষেত্রেও, মানে খ্রিস্টান কিংবা অন্যান্য বৌদ্ধ, হিন্দু ধর্ম, তারাও আমরা ডান বাম হিসেবে বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা বলেছি না, এগুলো হতে পারে, কিন্তু বেসিক্যালি আমাদের পরিচয় হলো আমরা ইসলামপন্থীরা হলো মূলত মধ্যপন্থী। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার ইসলামপন্থীরা, মানে যারা অন্যান্য পন্থী, এনসিপি, বিএনপি বলি, আগে আওয়ামী লীগ ছিল, কিংবা বামপন্থাও যদি বলি, আমি জোট কিন্তু হয় না আমার কেন? আলোচনায় বলেছি যে আমরা ফেসিবাদ বিরোধী যে কোনো সংগঠনের সাথে আমাদের সমঝোতা সমন্বয় হতে পারে, এবং সেটা হবে। কিছু কিছু সংগঠনের সাথে অলরেডি আলাপ আলোচনা হয়েছে, তাই না? এবং সেটা হয়তো দৃশ্যমান হবে আরও পরে, প্রকৃতপক্ষে যখন নাকি আমাদের নির্বাচনী কি বলে এটাকে তফসিলটা ঘোষণা হয়ে যাবে। তফসিলের পরেই আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কে কার সাথে আছে, কে কোন দিকে। কারণ নির্বাচনী পোলারাইজেশনটা কেন হয়? ভোটে জেতার জন্যে। কারণ আমার বলয়টা যত বৃদ্ধি পাবে আমি নির্বাচনে অত সুবিধা করতে পারবো, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, এখানে রহিম হোসেন প্রিন্স ভাই যে কথা বলেছেন যে আসলে এখানে তো বিগত দিনে যে রাজনীতি চলেছে এ থেকে আমরা বেরিয়ে আসতে চাই, যে এই যে দ্বিদলীয় বৃত্তের মধ্যে আমরা ছিলাম, তাই না? এবং একটা কি বলে এই পুঁজিপতিরাই আসলে মূলত রাজনীতিটাকে কন্ট্রোল করেছে, এবং তাদের হাতে অবৈধ টাকা, পেশি শক্তি, সকল কিছুই তারা নিয়ন্ত্রণ করেছে। এখন কিন্তু একটা নতুন ডাইমেনশন আমরা সামনে দেখব আশা করি। নতুন প্রজন্ম কিন্তু সেই বৃত্ত থেকে, সেই যে কি বলে দ্বিদলীয় বৃত্ত থেকে, তাই না, মনোপলি রাজনীতি ছিল, এই মনোপলি রাজনীতি কিন্তু এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে গেছে, তাই না? অতএব আশা করি, এবং সামনে যদি নতুন প্রজন্ম তারা যদি আসলে সঠিকভাবে ভোটের পরিবেশ পায়, তাহলে আসলে দুর্নীতিবাজদেরকে বর্জন করবে এবং দেশপ্রেমিকদেরকে নির্বাচিত করবে, এবং কালো টাকা, পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি, এটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। আশা করি এই যে প্রিন্স ভাই বললেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চা শ্রমিক, আপনাদের দুজনেরই প্রত্যাশা একটা নতুন কিছু হবে, নতুন বাংলাদেশ আপনারা দেখবেন। নতুন না হলে আমাদের দেশ অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। প্রযত্নে বাংলাদেশ এই ছিল আমাদের আজকের মতো, সঙ্গেই থাকুন।